নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ নতুন একটা দিনে বিদেশে বংকন্যার নতুন আরো একটা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানালাম। আজকে বুধবার আর এখন সন্ধে 6টা মতো বাজে। আর আপনাদের মধ্যে যারাই আমার লাস্ট ব্লগটা দেখেছেন তারা তো জানেনই আমি আজ কোথায় ঘুরতে এসেছি, কিন্তু যারা জানেন না তাদের জন্য একবার বলে দিই, আমি এখন আছি ক্যানাডার টরন্টো শহরের মধ্যে হাই পার্ক বলে একটা জায়গাতে। এই পার্কটার বেশ কিছুটা জায়গা আমি আমার লাস্ট ব্লগটাতে আপনাদেরকে সাথে নিয়ে অলরেডি তো ঘুরে দেখিয়ে ফেলেছি, কিন্তু এই পার্কটার অনেকটা জায়গায় এখনো কিন্তু ঘোরা বাকি রয়েছে। তাই চলুন অন্ধকার ঘনিয়ে আসার আগে আজ যতটুকু দেখা সম্ভব সেইটুকু ঘুরে দেখে নিই। আর হ্যাঁ, আপনাদের মধ্যে যারা আমার লাস্ট ব্লগটা দেখেননি, মানে যেখানে আমি এই পার্কের বেশ কিছুটা অংশ অলরেডি আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি, বা আমার লাস্ট ব্লগটা কোনো কারণে মিস করে গেছেন, তাদের সবার জন্য আমি আমার ওই ব্লগটার লিঙ্ক এই ব্লগটার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা সেখান থেকে তাহলে চেক করে নিতে পারবেন। তো চলুন আজই ব্লগটা শুরু করার আগে আমি আপনাদের সবার জন্য আরও একবার বলে দিই, আজ আমি যে পার্কটাতে ঘুরতে এসেছি, মানে এই টরন্টো হাই পার্ক জায়গাটার বিশেষত্ব কি, বা এই পার্কটা মেইনলি কিসের জন্য বিখ্যাত। তো এই টরন্টো হাই পার্ক জায়গাটা সব থেকে বেশি বিখ্যাত হচ্ছে চেরি ফুলের জন্য। কারণ এখানে 120টারও বেশি, বলতে গেলে 150টার কাছাকাছি চেরি ফুলের গাছ রয়েছে, এবং পুরো টরন্টো শহরের মধ্যে একমাত্র এই হাই পার্ক জায়গাটাতেই সব থেকে বেশি চেরি ফুলের গাছ রয়েছে। অর্থাৎ সেই অনুযায়ী বলতে গেলে সব থেকে বেশি চেরি ফুল ফুটে থাকতে দেখতে পাওয়া যায় এই পার্কটাতে। তবে বছরের যে কোনো সময় এই পার্কে ঘুরতে আসলে কিন্তু এই ফুল দেখতে পাওয়া যায় না। একমাত্র ক্যানাডাতে বসন্তের শুরুতে বা মাঝামাঝি সময়, অর্থাৎ ঠিক ওই এপ্রিল এন্ড থেকে শুরু করে মে মাসের প্রথম সপ্তাহের মধ্যেই এই ফুলগুলোকে ফুটতে দেখা যায়। টরন্টো হাই পার্কের পরে নেক্সট যে জায়গাটাতে, মানে নেক্সট যে পার্কটাতে মোটামুটি বেশ ভালো চেরি ফুল ফুটে থাকতে দেখা যায়, সেই জায়গাটার নাম হচ্ছে ট্রিনিটি গ্রিনউড পার্ক। এবং চেরি ফুলের জন্য 3 নম্বর যে জায়গাটা টরন্টোর মধ্যে বেশ বিখ্যাত, সেই জায়গাটার নাম হচ্ছে সেন্টার আইল্যান্ড পার্ক। তবে যে কথাটা আমি আপনাদেরকে একটু আগেও বললাম, যে চেরি ফুলের জন্য টরন্টোর মধ্যে এই হাই পার্ক জায়গাটা রয়েছে কিন্তু একদম প্রথম স্থানে। এটা তো গেল টরন্টো শহরের কথা, কিন্তু যে কথাটা আমি আপনাদেরকে আমার লাস্ট ব্লগটাতেও বলেছিলাম, যে পুরো ক্যানাডার মধ্যে ভ্যাঙ্কুভার বলে যে জায়গাটা রয়েছে, সেই জায়গাটা কিন্তু মেইনলি চেরি ব্লসমের জন্য বেশি বিখ্যাত। কারণ ভ্যাঙ্কুভারে রয়েছে 40,000-এর উপরে, বলতে গেলে মোটামুটি 50,000-এর কাছাকাছি চেরি ব্লসমের গাছ। পেছনে এতক্ষণ যতগুলো গাছ দেখে এসছি আমরা, ওগুলো ছিল পুরো সাদা ফুলগুলো। আর এখন এই পাশ থেকে যে কটা গাছ আছে, এগুলো দেখুন, একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারি এগুলো কিন্তু একটু লাইট পিঙ্ক কালারের আছে। বলা হয় যারা নাকি চেরি ফুল দেখতে পছন্দ করেন বা চেরি ফুল পছন্দ করেন, তাদের কাছে ব্রিটিশ কলম্বিয়া প্রভিন্সে অবস্থিত এই ভ্যাঙ্কুভার শহরটি বসন্তকালে রীতিমতো একটা স্বপ্নপুরী বা স্বপ্নের জায়গার রূপ নিয়ে নেয়। চেরি ফুলের কারণে এতটাই নাকি সুন্দর হয়ে সেজে ওঠে ওই শহরটি। ওই পাশে যে যতগুলো গাছ আছে বেশিরভাগ সাদা, মানে এই হাই পার্কে মেনলি সাদা চেরি ব্লসমটাই বেশি দেখা যায়, চেরি ফুলটা। আর এই দিকে কয়েকটা লাগিয়েছে যেগুলো হালকা গোলাপি রঙের, একদম হালকা, দেখলে ভালো করে দেখলে হয়তো বুঝতে পারবেন আপনারা। জানেন, এই হাই পার্ক জায়গাটা পাবলিকদের জন্য প্রথম ওপেন করা হয়েছিল 1876 সালে, এবং এই হাই পার্ক জায়গাটা মোটামুটি 400 একর জমির উপরে অবস্থিত। আর এখন আপনাদেরকে আরো একটা ইন্টারেস্টিং ব্যাপার বলি, আপনারা যে চারপাশে এত লক্ষ লক্ষ চেরি ফুল ফুটে থাকতে দেখতে পাচ্ছেন, সেটা দেখে হয়তো আপনারা ভাবতে পারেন যে এই জায়গাটাতে জানি এখন সুন্দর একটা ফুলের গন্ধ চারিদিকে ভেসে বেড়াচ্ছে, কিন্তু সত্যি কথা বলতে একদমই সেরকম কোনো ব্যাপার নয়। জানেন, ফুলগুলো দেখতে যতটা সুন্দর, কিন্তু অতটা সুন্দর বলতে গেলে একটা ফোঁটা গন্ধ কিন্তু ফুলগুলোতে নেই। সত্যি, যদি ফুলগুলোতে একটুখানিও গন্ধ থাকতো, তাহলে জানি এই জায়গাটার পরিবেশটা আরো একটু সুন্দর হয়ে উঠতো। বলুন, এখন একটা সত্যি কথা বলি আপনাদের, শুনে হাসবেন না কিন্তু, মনে এলো তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করেই ফেলি। চারিদিকে
মানে বলতে গেলে এখানকার প্রত্যেকটা গাছে এত এত সুন্দর ফুল ফুটে থাকতে দেখে মনে হচ্ছে যেন কোনো এক ফুলের রাজ্যেই চলে এসেছি। আর এই ফুলের রাজ্যের রানী হচ্ছি আমি। হ্যাঁ, শুধু আমি বললে বোধহয় ভুল বলা হবে। মানে আজ যারা যারাই এই জায়গাটাতে ঘুরতে এসেছে তারা প্রত্যেকেই হচ্ছে এই রাজ্যের রাজা বা রানী। আসলে এরকমটা মনে হবে নাই বা কেন বলুন? ঠিক যেমন কোনো রাজ্যের রাজা বা রানী অনেক দিন পর সেই রাজ্যে ফিরে আসে এবং তাদের ফিরে আসার আনন্দে পুরো রাজ্যটাকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়। এমনকি যে রাস্তাটা দিয়ে সেই রাজা বা রানীর প্রাসাদে ঢুকবেন সেই রাস্তার দুধারটাকেও সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়। আজ আমি যখন এই রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছি, রাস্তার দুটো ধার ঠিক সেরকম ভাবে লক্ষ লক্ষ সুন্দর ফুল দিয়ে সাজানো। তাই বোধহয় আজ নিজেকে কোনো রানীর থেকে কম কিছু মনে হচ্ছে না। যাই হোক, আমার কথা ছাড়ুন, এবার আপনাদেরকে আসল রানীর সাথে পরিচয় করাই চলুন। এই যে ইনি হচ্ছেন এই এলাকার মানে এই লেকটার রানী, যাকে দেখার জন্য, যার ফটো তোলার জন্য, যার একটুখানি ভিডিও করার জন্য প্রচুর মানুষ এই লেকটার কাছে এসে ঘন্টা খানেক মতো দাঁড়িয়ে থাকে। আর ভাগ্য যদি ভালো থাকে তাহলে ইনার দর্শন পাওয়া যায়। যদিও এই লেকটাতে প্রচুর মাছ আছে, এমনকি বেশ অনেক কটাই হাঁস আছে, কিন্তু ইনি হচ্ছেন মধ্যমণি বা বলতে পারেন শো স্টপার। জানেন, এই পার্কে ফুল ছেঁড়া তো একদমই নিষিদ্ধ। এমনকি তার সাথে সাথে কোনো পশু পাখি দেখতে পেলে তাদেরকে কোনো কিছু খেতে দেওয়াও কিন্তু একদমই নিষিদ্ধ। তবে জানি না, আমার পাশে থাকা কয়েকজন হাঁসগুলোকে টুকটাক কিছু খেতে দিচ্ছে। হয়তো এরা এই নিয়মটা জানে না, কেউ দেখতে পেলে ঠিক এদেরকে খেতে দিতে বারণ করে দেবে। আর এই হাই পার্কের মধ্যে যে জায়গাটাতে আমি এখন দাঁড়িয়ে আছি, এই জায়গাটা না আমার ভীষণ প্রিয় একটা জায়গা, জানেন। ভীষণ ভালো লাগে এই জায়গাটা। আমি যতবারই এই জায়গাটাতে আসি প্রত্যেকবারই এই জায়গাটাতে এসে বেশ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকি। চুপ করে দাঁড়িয়ে থেকে চারপাশে যা কিছু দেখতে পাই সব কিছুকে মনের একদম গভীরে বন্দি করে নিয়ে বাড়ি ফিরি। আসলে শহরের কোলাহলে ব্যস্ত জীবনে এই সমস্ত কিছু দেখার বা প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যকে উপভোগ করার সুযোগ আর সময় আমরা খুব কমই পেয়ে থাকি। তাই আমি যখনই এরকম কোনো সুযোগ পাই সেই সুযোগ এবং সেই মুহূর্তটাকে মনের একদম গভীর থেকে অনুভব আর উপভোগ করে নিই। সত্যি প্রকৃতির এই শান্ত স্নিগ্ধ পরিবেশে এসে মাথার মধ্যে এবং মনের মধ্যে যত যা চিন্তা ভাবনা থাকে সব কিছু যেন কিছুক্ষণের জন্য একদম ভুলে যাই। বছরের 7-8 মাস ফুল ফল পাতাবিহীন ন্যাড়া কঙ্কালের মতো গাছগুলো দেখতে দেখতে এবং চারপাশে সাদা বরফ পড়ে থাকা দেখতে দেখতে চোখ দুটো জানি ভীষণ ক্লান্ত এবং বিরক্ত হয়ে যায়, জানেন। কিন্তু এই এপ্রিল মাসের শেষ থেকে যখন ধীরে ধীরে চারিদিকটা নানা রকম এবং নানা রঙের ফুল এবং গাছের মধ্যে কচি কচি সবুজ পাতা দেখতে পাওয়া যায়, মন আর চোখ দুটো যে কি শান্তি আর কি আনন্দ পায় সেটা সত্যি কোনো শব্দের মাধ্যমে আপনাদেরকে বলে বোঝানো একদমই অসম্ভব। আর ওই দেখুন দূরে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের সান্নিধ্যকে উপভোগ করার জন্য, মানে চেরি ফুলের সৌন্দর্যকে উপভোগ করার জন্য কত কিউট কিউট স্পেশাল গেস্টরা আজ এই পার্কে এসেছেন। এখন এই বাড়ি ফেরার পথে এই রাস্তাটাই হচ্ছে খুব কষ্টকর, উপর নিচ ওপর নিচ। আমরা ওই নিচ থেকে এলাম, ওখান থেকে ওই পাশ থেকে এলাম, এখন এরকম ওপরে উঠতে লাগবে। ওই যে আমার হাজব্যান্ড পৌঁছেও গেছে ওই, আর আমরা এখন উঠছি। ওর মধ্যে উঠতে উঠতে হাঁপিয়ে যেতে লাগে, উঁচু নিচু মনে হয় পাহাড় চড়ার মতো এমন অবস্থা। তো মোটামুটি ঘোরা টোরা শেষ, চেরি ব্লসম সব দেখে ঠেকে মোটামুটি এখন বাড়ি ফেরার রাস্তায় মানে যাচ্ছি। এখন অনেকটা বেরোতে সময় লাগবে এখান থেকে, কারণ এই পার্কটা বিশাল বড় পার্ক। ঢুকে তো পড়েছি, এখন বেরোতেও বেশ খানিকটা সময় লাগবে। আর ভীষণ ভালো লাগলো আজকে, মানে গত 2 বছর এই নিয়ে 3 বছর আমরা এখানে আসলাম এই চেরি ব্লসম ফেস্টিভ্যালটা দেখার জন্য।
কিন্তু এবার ভীষণ ভালো দেখলাম, মানে সব কটা গাছের ভর্তি ফুল। আর মানে যেরকম আপনারাও হয়তো দেখতে পেয়েছেন যে একটা ডালে মানে বাকি নেই, সব ফুলগুলো পুরো পুরো পিক ব্লুম অবস্থায় রয়েছে। খুব ভালো লেগেছে। রোজ, তোর কেমন লাগলো আজকে ঘুরে? হ্যাঁ, ভালো লেগেছে। এবছর ভালো দেখলি না বল? জোরে বল, শুনতে পাচ্ছি। সত্যি এবছর সুন্দর দেখলাম, কিন্তু এখন এই পার্ক থেকে বেরোতে বেরোতে অবস্থা খারাপ। রাস্তাগুলো এত উঁচু নিচু, বেরোতে বেশ খানিকটা সময় লেগে যাবে। আর এটা তো আপনাদেরকে বললামই, টরন্টো এরিয়ার মধ্যে এই জায়গাটা। তো অনেকে আসে, গাড়ি নিয়ে আসে, পার্কিং লটে গাড়ি রেখে, অনেক যারা দূর দূর থেকে আসে পার্কিং লটে গাড়ি রেখে। কিন্তু পার্কিং লটেও মানে মাঝে মাঝে এতই ভিড় হয়ে যায় যে পার্কিং দিতে পারে না। অনেক সময় খবরে অ্যানাউন্স করে দেয় যে অন্য কোথাও গাড়ি পার্ক করে তারপরে এই হাই পার্কে ঢোকার জন্য। এমনও সিচুয়েশন, মানে অনেক সময় এত প্রচণ্ড ভিড় হয়। এই 2020-21 বন্ধ ছিল এই ফেস্টিভ্যালটা, মানে কাউকে ঢুকতে দেওয়া হয়নি কোভিডের সময়। তো 2022-এ যখন ফার্স্ট খুললো তখন তো ভীষণ রেস্ট্রিক্টেডভাবেই ঢোকানো হয়েছে যারাই এসছে এখানে ঘুরতে, ভিজিটার। তো মাস্ক পরে আসতে বলা হয়েছিল। পার্কিং এরিয়ায় বেশি গাড়ি পার্কিংয়ের জন্য অ্যালাউ করেছিল না, অন্য কোথাও পার্ক করে রেখে তারপরে এদিকে আসতে হয়েছিল। তো আসে অনেকেই গাড়ি নিয়ে। বাকি তো আমাদের বাড়ি থেকে খুব একটা ডিস্টেন্স না, ট্রেন ডিস্টেন্স মানে অনেকটাই, 45 মিনিট, কিন্তু ঝামেলা কম। একটা ট্রেন ধরলেই হাই পার্ক স্টেশনে পৌঁছে যাওয়া যায়। এই আর কি, এখন বাড়ি ফেরার পথে। আর আশেপাশে সুন্দর ফুল ফুটে রয়েছে। এই দেখুন, হলুদ হলুদ ফুল, এই যে সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে, ছোটো ছোটো। চারিদিকটা বেশ ভালো ঘুরলাম, এই আর কি। চলুন আপনারা, তো দেশে শুনছি প্রচণ্ড রকম গরম পড়েছে, মারাত্মক গরম, 40 ডিগ্রি 42 ডিগ্রি গরম। আমার মেয়ে একটা ফুল দেখেছে কোথায়, খুব সুন্দর। তো দেশে তো প্রচণ্ড গরম, আপনারা সবাই খুব সাবধানে থাকবেন, জল খাবেন, পর্যাপ্ত পরিমাণে জল, শরবত, জুস যা আছে সব খেতে থাকবেন। আর কিছু উপায় নেই। দুপুরের টাইমটা বাড়ির বাইরে বেরোনোটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এইদিকেও একটা খুব সুন্দর, দারুণ দেখায়, কি সুন্দর বানিয়েছে শেপটা, খুব সুন্দর গোল মতো একটা শেপ করে দিয়েছে। আপনাদের ব্যাক ক্যামেরা করে দেখে জায়গাটা সুন্দর, খুব সুন্দর একটা শেপ করেছে। তো যাই হোক, দুপুরবেলা যেটা বলছিলাম, এতটা পরিমাণ গরম পড়েছে, সাবধানে থাকবেন দেশে আপনারা যারাই রয়েছেন। দুপুরবেলা তো অতিরিক্ত গরম পড়ে, কারণ আমিও জানি দেশের গরমে আমিও থেকে এসেছি। তো চেষ্টা করবেন দুপুরবেলাটা বাড়ির বাইরে না বেরোনোর, রোদের তাপটা কমলে তারপরেই বেরোনোর চেষ্টা করবেন, দরকার ছাড়া না বেরোনোই ভালো। আর আমরা তো এখনও এখানে জ্যাকেট পরেই ঘুরে বেড়াচ্ছি, এই অবস্থা এখানে ওয়েদার। তো তবে ওয়েদার ফোরকাস্টে কিন্তু এখানেও যেটা বলছে, এবছর এখানেও ভালোই গরম পড়বে, যে 2-3 মাসই পরে, ওই জুন জুলাই আগস্ট। কারণ আমরা নিজেরাও দেখেছি গত বছর 2-1 দিনের জন্য টেম্পারেচার কিন্তু 40-41 ডিগ্রিতে উঠে গিয়েছিলো। 2-1 দিন না, প্রায় 4-5 দিন ওরম ছিল, তারপরে ড্রপ করেছিল, 40-41 ডিগ্রি উঠে গেছিলো কানাডাতে। 1 মিনিট, রোদের লাইটটা উল্টোপাল্টা হচ্ছে ক্যামেরা। তো এখানে তো এখনও সত্যি ঠান্ডাই রয়েছে।
তো গরম কবে পড়বে এই অপেক্ষাতেই আমরা আছি। এখনও তো গরম পড়েনি, তবে পড়লে এখানেও মারাত্মকভাবে গরমটা পড়বে যা শোনা যাচ্ছে। কারণ এপ্রিল মাসেও এখানে ভালো ঠান্ডা থাকে, কিন্তু এই বছর কিন্তু যেটা দেখা যাচ্ছে, মানে আমি নিজেও গত 5 বছর ধরে কানাডাতে, এই বছরও কিন্তু যেটা দেখলাম এপ্রিল মাসে হঠাৎ হঠাৎ করেই 15 ডিগ্রি 20 ডিগ্রিতে, 20 ডিগ্রি না 15, 16, 10-12 ডিগ্রিতে টেম্পারেচার উঠে যাচ্ছে, উঠে 2-4 দিনের জন্য স্টে করছে ওরকম টেম্পারেচার, আবার ড্রপ করছে। যেমন আজকের টেম্পারেচারই সকালে যে আমরা বেরিয়েছি 9-10 ছিল, ঠান্ডাই, কিন্তু রাতে কিন্তু হঠাৎ করে আবার টেম্পারেচার নাকি যেটা খবরে দেখাচ্ছে নেমে যাবে, ওয়েদার ফোরকাস্ট দেখাচ্ছে বারবার যে -1 -2তে নেমে যাবে রাতের দিকে। তো ওয়েদার ফ্ল্যাকচুয়েট করছে, মাঝে মাঝে বেশ ভালো উপরে উঠে যাচ্ছে টেম্পারেচার, আবার ড্রপ করছে, যেটা এপ্রিল মাসে 15-16তে আমি কোনোদিনও দেখিনি গত 4 বছরে। এবছর কিন্তু 15-16তে উঠে গেছে এপ্রিল মাসে টেম্পারেচার, এরকম হয়েছে। তো এই আর কি, সত্যিই যদি এখানে কিছুটা হাওয়া ওখানে পাঠাতে পারতাম আপনাদের ওখানে, খুব ভালো হতো। এতটা গরমে পড়তে হচ্ছে সবাইকে, আমি নিজেও বাড়িতে ফোন করি, বাবা মা খুব কষ্ট পাচ্ছে, এসি ছাড়া নাকি থাকা যাচ্ছে না, সারাক্ষণ এসি চালিয়ে থাকতে হচ্ছে বাড়িতে, সত্যি ভীষণ কষ্টকর, বুঝতে পারি। তো ঠান্ডা জাতীয় কিছু খাবার, ফল মূল এগুলো খেয়ে সুস্থ থাকার চেষ্টা করবেন, কিছুই করার নেই। আমিও বাড়িতে বাবা মাকে ওটাই বলি সারা ফোন করলেই, কারণ গতবারের গরমে আমার বাবা মা দুজনেই হসপিটালাইজড হয়ে গেছিলো এত গরমে, মানে গত বছরের গরমে এরকম হয়েছে, দুজনেই 1 সপ্তাহের জন্য হসপিটালে ভর্তি হয়ে গেছিলো। তো এই আর কি। আর একটা খুব সুন্দর জায়গায় পৌঁছে গেছি, আপনাদের ব্যাক ক্যামেরা করে দেখাই, হাঁটতে হাঁটতে চলে এসেছি। আর একটা খুব সুন্দর ফুল ফুটেছে, এটাও পুরো ব্লুম হয়ে গেছে, আপনাদেরকে 1 মিনিট। এই দেখুন, এই ফুলটার নাম হচ্ছে ম্যাগনোলিয়া। এই ফুলটাও দেখতে ভীষণ সুন্দর হয়, আর এই ফুলটাও চেরি ফুলের মতো ঠিক এই সময়টাতেই ফোটে। আর এই ফুলটার রংটা না অনেকটা ওই পদ্ম ফুলের মতো, মানে ওই হালকা গোলাপি এবং সাদা রঙের হয়। এখানে বসে যখন শুনি যে দেশে এতটা প্রচন্ড পরিমাণ গরম পড়েছে, সত্যি খুব খারাপ লাগে জানেন। বুঝতে পারি আপনাদের কষ্টটা, কারণ আমি নিজেও যে দেশের ওই গায়ের চামড়ায় ছ্যাঁক লাগার মতো গরমেই বড় হয়েছি। সত্যি আমার হাতে যদি কোনো পাওয়ার থাকতো তাহলে আমি একটা কাজ করতাম জানেন। আর সেই কাজটা হচ্ছে, এখান থেকে যে ফ্লাইটগুলো প্যাসেঞ্জার ভরে ভরে দেশে নিয়ে গিয়ে রেখে আসে, আমি সেই ফ্লাইটগুলোতে প্যাসেঞ্জার না ভরে এখানকার বেশ কিছুটা ঠান্ডা হাওয়া আর বরফ ভরে ভরে দেশে পাঠিয়ে দিতাম, আর সেগুলোকে দেশের আকাশে বাতাসে ছড়িয়ে দিতে বলতাম। ঠিক যেমন হয় না, ওই বিশেষ কোনো অনুষ্ঠানে চপারগুলো আকাশে ঘুরতে থাকে, আর সেই চপারগুলো থেকে পুষ্পবৃষ্টি বা বিশেষ কোনো রঙের আবির পুরো আকাশে বাতাসে ছড়িয়ে দিতে থাকে। আমার হাতে যদি কোনো পাওয়ার থাকতো তাহলে আমি ঠিক ওরকম ভাবেই ফ্লাইটগুলোতে ভরে ভরে এখানকার বরফ আর ঠান্ডা হাওয়া দেশে পাঠিয়ে দেশের আকাশে বাতাসে ছড়িয়ে দিতাম। তাহলে পরে যদি আপনারা একটুখানি স্বস্তির নিঃশ্বাস নিতে পারতেন। হাইপার চেরি ব্লসম ফেস্টিভ্যাল দেখা হয়ে গেছে, ওখান থেকে এখন আমরা এসেছি টরন্টো ইডন সেন্টারে। এটা টরন্টোর মধ্যে বেশ নাম করা বিখ্যাত একটা শপিং মলই বলতে পারেন। ইডন সেন্টারের ফুড কোর্টে এসেছি। তো অলমোস্ট এখন কটা বাজে, এই তো মানে রাত 8টা মতো বাজে, এর জন্য একবারে রাতের ডিনারটা করেই বাড়ি চলে যাব। তো খিদেও পেয়ে গেছে হালকা হালকা সবার। বিকালবেলা ওই 3:30টার সময় খেয়ে, মানে মেয়ের স্কুল শেষ হয়েছে, তারপর যেরকম আপনাদেরকে বললাম ওর স্কুল শেষের পরে আমরা সব খাওয়া দাওয়া করেছি, করে তারপরে বেরিয়েছিলাম। তো হাই পার্কের ভেতরে এত হাঁটাহাঁটি করেছি আমরা সবাই, এখন হালকা সবার খিদাই পেয়ে গেছে, রাত 8টাও বাজে। বাড়ি গিয়েও ডিনার করবো, তো ভাবলাম ফেরার পথেই অ্যাকচুয়ালি বাড়ি ফেরার পথেই মাঝখানেই এই শপিং মলটা পড়ে আর কি আমাদের বাড়ি ফেরার পথে, এই জন্য ঢুকে গেছি। হাজব্যান্ড বললো চলো ইটন সেন্টারে চলে যাই। তো আপনাদের মনে আছে আমি আমার একটা ব্লগে ক্রিসমাস ট্রি দেখিয়েছিলাম, মানে ওই ক্রিসমাসের সময় সব থেকে বড় ক্রিসমাস ট্রি বানিয়েছিল
ডেকোরেশন করেছিল এরা এই শপিং মলে। তো আমি সেবার এসেছিলাম আপনাদেরকে এক দুবার নিয়ে। আর আমরা খুব মাঝে মধ্যে এই টরন্টো ইটন সেন্টারে এসে থাকি, এটা ডাউন টাউন, মানে যেটা বললাম খুব নাম আছে ইটন সেন্টারে। তো এখন এখানে এসেছি, একটু রাতের খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে যাব। হাজব্যান্ড গেছে অর্ডার দিতে, এই আর কি। মেয়েও বসে আছে, মেয়েও পুরো টায়ার্ড হয়ে গেছে। নিয়ে আসা হয়েছে আসলে, যেটা বললাম যে এই পিক ব্লুমটা 1 সপ্তাহ খুব বেশি হলে 8-10 দিন থাকে। তো হাজব্যান্ডটা বললো যদি এর মধ্যে না যাওয়া হয় এরপরে এসে আর লাভ নেই, দেখা যাবে না এই ব্লুমটা, চেরি ব্লসমের যে এখন সুন্দর ফুটে রয়েছে, তো এটা দেখা যেত না। তো উইকেন্ডে তো প্রচণ্ড ভিড় হয়েছে, তো এর জন্য উইকেন্ডে আর মানে আসার প্ল্যান করেও আমরা ক্যান্সেল করেছি। তো আজকে এর জন্য প্ল্যান হলো যে ওর ক্লাসটা শেষ হোক, হাজব্যান্ডেরও আজকে কাজের প্রেশার ছিল না, ছুটি ছিল আজকে, এর জন্য বিকালবেলা বেরিয়ে পড়েছিলাম। আর এখন যেহেতু মানে সন্ধে হতে হতে 8:10-8:15 হয়ে যায়, এর জন্য প্রবলেমও হয় না, বাইরেটা বেশ আলোই থাকে, যেরকম আপনারা দেখলেন। এখনও আমরা যে ঢুকলাম 8টা বাজে এখন ঘড়িতে, বাইরে কিন্তু আলো, হয়তো এখন একটু পরে সন্ধে হয়ে যাবে, কারণ ওই 8:10-15 থেকে সানসেট হয়, তারপরে আস্তে আস্তে অন্ধকার হয়ে যাবে। তো এই আর কি, তো বসে আছে, হাজব্যান্ড গেছে অর্ডার দিতে। আর শুধু আপনাদের দেখাই কী কী অর্ডার দেওয়া হয়েছে, কী কী খাওয়া হবে রাতে আজকে। খেয়ে দিয়ে বাড়ি গিয়ে শুধু রেস্ট মানে ওই টুকটাক কাজ আছে, ওগুলো করে তারপর শুরু। টেস্টটা কেমন করেছে রে? মাখিয়ে তো দিয়েছে সব, টেস্ট ভালো। এটা কি বাটার চিকেন দিয়েছে? পনির, বাটার পনির। বাটার পনিরের সাথে আর বাটার চিকেন, দেয়নি। ওই যে বাটার, একটা পনির এনেছে, একটা বাটার চিকেন। ও বাটার পনির আর বাটার চিকেন, নান এনেছে আর চিকপি। এটাতে নান আছে, এটাতে দিচ্ছে ডাল। তো যাই হোক, চলুন এখন খাওয়া শুরু করি। আর আমার আজকের এই ব্লগটাকেও এখানেই শেষ করি। আমার আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানাবেন। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। আর যদি সম্ভব হয় তাহলে বিদেশে বংকন্যার ফেসবুক পেজটাকেও আপনারা ফলো করে নিতে পারেন। তাহলে চলুন আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করা যাক। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিপ স্মাইলিং অ্যান্ড কিপ মেকিং লটস অফ ওয়ান্ডারফুল মেমোরিজ। বাই বাই।